হ্যালো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এই চ্যাপ্টারটাতে। তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে আমি যাতে এই চ্যাপ্টারটার উপর তোমাদের একটা ক্লাস দিই। ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আ সবার জন্য একটু আমি সবার জন্য একটু টাইম দিই। সবাই একটু জয়েন হোক। ওয়েল সবাই একটু জয়েন হই আমরা। ওকে। আমরা সবাই একটু জয়েন হই। সবাই। কয়জন জয়েন হয়েছে একটু? সবাই একটু জয়েন হয়ে সবাই জয়েন হয়েছে কি? সবাই জয়েন হলে কে কোথা থেকে জয়েন হচ্ছ তোমরা একটু জানাও। আমি অল্প কিছুক্ষণের মধ্যে একটু টাইম আমি সময় নিচ্ছি। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমি শুরু করে দেব। ওকে। আচ্ছা, তাহলে আমাদের একটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি পঞ্চম অধ্যায়, সেটা সমন্বয় ও নিঃসরণ। আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে, রাইট? সো এই চ্যাপ্টারটা তোমাদের মধ্যে তোমরা এখন কি করতে হবে, তোমাদেরকে এখন মাস্ট হচ্ছে তোমরা বইটা একটু নাও, সবাই বইটা একটু নাই। বইটা একটু নেওয়ার পর দাগানো বই দিব তোমাদের কাছে, দাগানো বই। সো দাগানো বই অ্যান্ড প্লাস তোমরা যারা হচ্ছে সিকিউ লিখবে, ওয়েট, যারা হচ্ছে সৃজনশীল লিখবা বর্ণনামূলক টাইপ, একটু দেখে ফেলবা, ঠিক আছে? একটু দাগাই ফেলবা এবং প্রশ্ন বিশ্লেষণ আমরা হচ্ছে এই দুইটা টপিক তোমাদের ফুল কভার হবে, ঠিক আছে? ওকে, ফোকাসটা একটু রাখি। আচ্ছা, আমি একটু জুম করি। আচ্ছা, সমন্বয় ও নিঃসরণ, ঠিক আছে? তো জীবের সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রক্রিয়া, সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্বপূর্ণ অপরিসীম। সো এখান থেকেই এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে উদ্ভিদের যে কাজগুলো হয় এগুলো কিসের জন্য? হরমোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতে উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। প্রাণীর মতো উদ্ভিদে কি থাকে বলতো? তন্ত্র থাকে না। নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। এইটুকু ছিল প্রথমে হচ্ছে এই টপিকটা, ঠিক আছে? সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদে কি বলতো? উদ্ভিদের সমন্বয় আমাদের এটা একটু পড়তে হবে। চলো একটু পড়ার চেষ্টা করি। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এখন উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা খাদ্য কি করে বলতো? তৈরি করে। এখন আমি যদি প্রশ্ন করি, আমরা উদ্ভিদ থেকে যা পাই তা সুষম খাদ্যের কোন উপাদান বলতো? কে বলতে পারবে? আমরা উদ্ভিদ থেকে যা পাই আমরা উদ্ভিদ থেকে যা পাই তা সুষম খাদ্যের কোন উপাদান? দেখে বলো তো।
কে পারবে? তোমরা যারা লাইভে আসছো দেখে একটু আমার কোয়েশ্চনটার আনসার দাও তো। উদ্ভিদ থেকে আমরা যা পাই তা কোন উপাদানের অংশ? আনসারটা হচ্ছে শর্করা জাতীয়। শর্করা জাতীয়। এখন শর্করা জাতীয় কোনগুলো? যেমন দেখো তো শাক সবজি, ঠিক আছে? শাক সবজি সবগুলো কি জাতীয় বলতো? শর্করা জাতীয় খাদ্য। এটা কিন্তু মাথায় রাখবে। এখন শর্করা মানে যারা ধরো একদম বুঝতেছো না বা পারো না তালবাস হতে শর্করা, তাহলে তালবাস হতে কি বলতো? শাক। এই দুইটা লাইন মাথায় রাখো, ঠিক আছে? এই দুইটা মান মাথায় রাখো, তখন তুমি নিজেই বুঝতে পারবা। মানে আমরা উদ্ভিদ থেকে শর্করা পাই। শর্করা মানে হচ্ছে কি? শাক সবজি ফল মূল, ঠিক আছে? এগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের কোথায় ছিলাম আমরা। এই কারণে সমন্বয় উদ্ভিদের জন্য একটু গুরুত্বপূর্ণ কার্যক্রম। আমরা কিন্তু এখনো সমন্বয় শব্দের এখনো আমরা এক্সপ্লেন পাইনি, সামনে পাবো, একটু ওয়েট করো। সমন্বয়টা, এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। তো একটি উদ্ভিদের জীবনের চক্রের পর্যায়গুলো হচ্ছে কি কি দেখো। প্রথমে অঙ্কুর দমন। প্রথমে কি দেখো বলো? অঙ্কুর দমন। তারপর হচ্ছে পুষ্পায়ন। তারপর পুষ্পায়ন থেকে ফল হবে। ফল থেকে হচ্ছে বার্ধক্য প্রাপ্তি এবং সুপ্ততাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। তুমি কি করবা? আশা করছি আমি শুরুতে বলেছিলাম একটা হাইলাইট পেন নিবা। হাইলাইট পেনের উপর অঙ্কুর দমন। অঙ্কুর দমন মানটা কি হচ্ছে দেখো। আমরা সবাই চুলা চিনি, চুলা। ওই যে আমরা চুলা বলি যে, ওই যে চুলা, চুলার মধ্যে থেকে দেখবা এটা তো একটা চুলা। তো তুমি যখন এটাকে ভিজিয়ে রাখবা পানিতে, পানিতে যখন ভিজিয়ে রাখবা দেখবা যে এখান থেকে কি হবে। তো এখান থেকে কিছু শিকড় হচ্ছে বের হয়। কি হবে? মানে বের হবে, শিকড়গুলো একটু বের হবে, শাখা প্রশাখার মতো করে এটা বের হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অঙ্কুর দমন। মানে সরাসরি চুলা যেগুলো সেগুলো থেকে আমরা তাড়াতাড়ি পেয়ে থাকি। এখন দেখো এই পরবর্তী হচ্ছে পুষ্পায়ন, তারপর হচ্ছে ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি এবং সুপ্ততাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল মেনে চলে। কি ছিল? সুশৃঙ্খল একটি মেনে চলে। তো এই কাজে আবহাওয়া ও জলবায়ু জনিত প্রভাবকগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখে। এখন প্রভাবক না থাকলে কিন্তু কোনো একটা বিক্রিয়া কিন্তু হয় না। এখন প্রভাবক মানে কি আসলে? তোমরা একটু বড় হলে বুঝতে পারবা, মানে জানতে পারবা। সেটা হচ্ছে প্রভাবক একটা বিক্রিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে বিক্রিয়াতে অংশগ্রহণ বা কোনো ভূমিকা রাখে, তারাই হচ্ছে প্রভাবক। আচ্ছা, তো সিএম সরকার বলেছ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করতে থাকো, অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবা। এবার আসো গুরুত্বপূর্ণ লক্ষ্য করার মতো। সো উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ এখন প্রশ্ন আসতে পারে যে আহ, উদ্ভিদের কি চলন হয় কি না? অবশ্যই উদ্ভিদের বৃদ্ধি এবং চলন হচ্ছে। যেমন আমরা এখানে চলন বলতে উদ্ভিদের যেটা বোঝাবে সেটা হচ্ছে শাখা প্রশাখা। শাখা প্রশাখা। শাখা কি বল? শাখা প্রশাখা। শাখা প্রশাখা এগুলো হচ্ছে কি বলতো? এগুলোই হচ্ছে চলন সহ। তারপর দেখবো হচ্ছে শিখর। হ্যাঁ, তারপর হচ্ছে শিকড়। শিকড় মানে শিকড় হচ্ছে কি হয়? মূল থেকে শিকড়গুলো হচ্ছে বেড়ে যায়, এগুলাই, ঠিক আছে? আচ্ছা, তারপর গুরুত্বপূর্ণ লক্ষ্য করার মতো উদ্ভিদ বৃদ্ধি শারীরবৃত্তিক কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল বিশেষ নিয়মে মেনে চলে। এখন একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে করে তা বিজ্ঞান চেষ্টা করেছেন। এখন দেখো এখান থেকে শুরু হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহের উৎপাদিত বিশেষ কোনো জৈবিক রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। এখন উদ্ভিদের যে বৃদ্ধিটা, এটি কিসের উপর নির্ভর করতেছে? সমন্বয়ের উপর নির্ভর করতেছে, কিন্তু খেয়াল করো। তারপরে যে বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি বিশেষ একটা জৈবিক রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক প্রক্রিয়ার পদার্থটিকে বলা হয় ফাইটো হরমোন। ফাইটো কি বলতো? ফাইটো হরমোন। আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছিলাম, আমরা কিছুক্ষণ আগেই শিখে এসেছি কি বলতো, যে উদ্ভিদের জন্য কিছু কাজ, যেমন
যে যেমন আমরা জীবের বৃদ্ধি, প্রজনন বলো, বংশ বিস্তার বলো, সো এগুলোও কিন্তু উদ্ভিদের একটা কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেছিলাম হরমোন। এখন সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে ফাইটো হরমোন। এটাকে মাথায় রাখো। কি হরমোন বলতো? ফাইটো হরমোন। সো এই ফাইটো হরমোনের মাধ্যমে উদ্ভিদ কি করতে পারে বলতো? যে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, তারপর বিভিন্ন শাখা প্রশাখা অঙ্গ, ঠিক আছে, মানে ফল সৃষ্টি থেকে শুরু করে যা উদ্ভিদের যাবতীয় যা কিছু আছে সব কিছু এই ফটো হরমোনের মাধ্যমে সে কী করে তাকে বলতো এই কাজগুলো সম্পাদন করে থাকে। এখন এই ফটো হরমোনের আরেকটি নাম হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। কি কারক বলতো? বৃদ্ধিকারক কি বলতো? বস্তু। আচ্ছা, এখন আমরা এখানে আসছি, দেখা যাচ্ছে কি? ঠিক আছে। ফটো হরমোন কোষের উৎপন্ন এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যগুলো নিয়ন্ত্রণ করে। তো উদ্ভিদ যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, তার মধ্যে কি বলতো? অক্সিন। আমি হাইলাইট ব্যবহার করি, তার মধ্যে অক্সিন, তোমরা কিন্তু হাইলাইট পেপার নিয়ে পেন নিয়ে অক্সিন, তারপর হচ্ছে জিবেরেলিন এবং সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইটিক অ্যাসিড এবং ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এবং প্রতিবন্ধকটা কি? যে উদ্ভিদের যে কাজগুলো হবে সেগুলো বাধাদানকারী কারা কারা? অ্যাবসাইটিক অ্যাসিড এবং ইথিলিন। কিন্তু বৃদ্ধি সহায়ক কারা কারা? বৃদ্ধি সহায়ক হচ্ছে অক্সিন এবং জিবেরেলিন, সাইটোকাইনিন। দুইটা টার্ম কিন্তু এখানে মাথা করে খেয়াল করো। প্রতিবন্ধক মানে হচ্ছে যে কাজগুলোতে বাধা প্রদান করে আর কি। এখন দেখো পাতায় ফ্লোরোজেন নামে একটি হরমোন থাকে। পাতায় কি থাকে? ফ্লোরোজেন। এ পার্টটুকু এমসিকিউ আমরা পাচ্ছি কিন্তু। উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমূলকেই পুষ্পমুকুলে পরিণত করে। পত্রমূলে স্থানান্তরিত হয়ে আবার এই মুকুলটাই পুষ্পমুকুলে কি হয়? স্থানান্তরিত হয়। তাই দেখা যায় ফ্লোরিজেনে উদ্ভিদ মূল ফুল সৃষ্টি করে। ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন করে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা পাতায় কোন হরমোন পাই? প্রশ্ন, পাতায় আমরা কোন হরমোন পাই দেখি বলতো? পাতায় কোন হরমোন পাই? পাতায় কোন হরমোন পাই? কোন হরমোন পাই? দেখি আনসার দাও, সবাই একটু দেখি আনসার দাও তো। দেখি আনসার দাও, পাতায় কোন হরমোন পাই আমরা? বলো। আনসারটা হচ্ছে ফ্লোরিজেন। কি জানি বলতো? ফ্লোরিজেন। পাতায় কোন হরমোন পাওয়া যায়? ফ্লোরিজেন। এই ফ্লোরিজেনের মাধ্যমে কি হয়? পুষ্পতে পরিণত হয়। মানে পুষ্প হওয়ার যে প্রক্রিয়া ওটাই কিন্তু কি হয়? শুরু হয় হচ্ছে এই পাতায় ফ্লোরিজেন এই হরমোনটার মানে মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। এবার আসো অক্সিনটা কি আসলে? ওই যে আমরা এখানে উদ্ভিদে যে হরমোনগুলো পাওয়া যায় তার মধ্যে অক্সিজেনের কিন্তু একটা। অক্সিজেন না, অক্সিন। এখন চার্লস ডারউইন হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ব্রণমুকুল বরণীর উপর আলোর প্রভাব করেছিল। কার উপর? ব্রণমুকুলা বর্ণের উপর আলোর প্রভাব। আমি এখানে যে মানে লেখাগুলো হাইলাইট করতেছি, এটা দেখা যাচ্ছে না? হাইলাইট করতেছি, এগুলো একটু ভাইয়ারা তোমরা হচ্ছে কি করে ফেলবা? বইতে একটু দাগায় ফেলবা, ঠিক আছে? যখন ক্লাসের শেষ হবে তখন তুমি নিজেই বুঝতে পারো। আমার সাথে সাথে শেষ করা মানে হচ্ছে তোমার অর্ধেক কমপ্লিট হচ্ছে। তুমি রেকর্ডের ক্লাস একটু কম করিও, হ্যাঁ, তখন বুঝতে পারবা। যখন আলো তির্যকভাবে একদিকে, তির্যক মানে হচ্ছে একদিকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো একদিকে যখন কি হয় লাগে তখন ভ্রূণমুকুলধারী আলোর উৎস দিকে বাঁকা হয়ে থাকে। ওই যে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে থাকে। এখন আমি তোমাদের যদি দেখাই, এই যে আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্কুর দমনে বীজটা পড়েছি, রাইট? এই যে এই মাধ্যমটা পড়েছি, তখন মনে করো এখন এখান থেকে আলো আসতেছে। এখন এই আলোটা ধরো এই পাশে পড়তেছে, বাট আমার এই পাশে পড়তেছে না। তাহলে এই পাশে পড়তেছে না মানে কি? আমার এটাই বৃদ্ধি পাবে। কিভাবে বলতো? আমার এটাই বৃদ্ধি পাবে, এটাই বলতেছে। তার যখন বীজ কি হচ্ছে দেখো, আলো যখন তির্যকভাবে মানে একদিকে একইভাবে একদিকে পড়তেছে, ব্রণমুকুল বর্ণীয় আলোর উৎস দিকে বেঁকে যাচ্ছে। আলোর উৎস দিকে সেদিকে কিন্তু কি যাবে? বেঁকে যাবে।
সো বেঁকে গিয়ে কীভাবে বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল বরণীয় অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। এখন অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলে অকালে ঝরে পড়া রোধ করে। এখন তোমরা এই অক্সিনটা কি জন্য শিখবে, এটা হচ্ছে তোমার খতে আসবে। কোথায় আসবে বলতো, খতেই আসবে। আর উপরে যে সারটুকু সেটা হচ্ছে এমসিকিউ জন্য বেশি বেশি পড়বা। আমার যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো করেছে আমি হচ্ছে এভাবে পড়াই, অর্থাৎ তোমার বই থেকে ধরে ধরে কোথা থেকে এমসিকিউ আসতে পারে এবং কোথায় হচ্ছে সিকিউ বর্ণনামূলক প্রশ্ন সব কিছু। আচ্ছা, লাইটের সব কিছু দেখা যাচ্ছে কিনা বলো তো, লাইট বাড়াতে হবে কিনা দেখো তো। লাইট বাড়াতে হবে কিনা দেখো তো, সব কিছুর কাছে দেখা যাচ্ছে কি এখন। এখন অক্সিনটা কি করে বলতো, অক্সিন হচ্ছে শাখা মূল গজা এবং ফলের অকালে ঝরে পড়াটা রোধ করে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি আমরা জিবেরেলিন। জিবেরেলিন কি করে বলতো, জিবেরেলিন। এখন জিবেরেলিন কি করে বলতো, চারা গাছ, বীজপত্র, পত্রের ভর্ডিংচু অঞ্চলের এতে দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায়, জিবেরেলিন কোথায় থাকবে, আর অক্সিন কোথায় থাকবে বলতো, অক্সিন থাকবে তো হচ্ছে তোমার কোথায়, ব্রণমুকুল বরণীয়, অর্থাৎ একদম শুরুর সৃষ্টির যে প্রক্রিয়াটা তার মধ্যে অক্সিন থাকবে। আর জিব্বেরেলিন কোথায় থাকবে, চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে। ঠিক আছে, এগুলো একটু মার্ক করে ফেলো। সো এদের দেখা যায় এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পর্বমধ্যগুলো কী পায় বলতো, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সো এই জন্য খাটো উদ্ভিদের হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। তো বীজের সুপ্ত অবস্থা, অর্থাৎ সুপ্ত অবস্থায় কাটাতে এই কাজও, সুপ্ত অবস্থা মানতে হচ্ছে কি, বীজের যে একটা বৃদ্ধি পায় একটা সময় আছে, একটা সময়। ফর এক্সাম্পল তোমাকে একটা ঋতুর কথা বলি, শীতকাল যখন আস্তে আস্তে সামনে, অবশ্যই উদ্ভিদের পাতাগুলো চড়ে যাবে। আবার বসন্ত যখন ঋতুটা আসবে তখন আমরা কী হবে, পরপর প্রক্রিয়াটাই কী হবে বলতো, নতুন গাছের মধ্যে ফুল ধরবে, পাতা আসবে, এইরকম একটা প্রক্রিয়া। মানে বীজের একটা সুপ্ত অবস্থা মানে হচ্ছে বীজ মানে একটা বৃদ্ধি পাচ্ছে। বীজ মানে এখান থেকে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পর তার একটা সময় পর্যন্ত বৃদ্ধিটা বন্ধ থাকার পর, মানে বৃদ্ধিটা মানে বৃদ্ধি পাওয়ার পর মানে এমন একটা অবস্থায় পড়বে, মানে বৃদ্ধি পাওয়ার পত্রে তার কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। খেয়াল রাখিও কিন্তু এটাই হচ্ছে সুপ্ত অবস্থা কার, বীজের ক্ষেত্রে। ওকে, সো এটা থেকেও কিন্তু এমসিকিউ আসার পসিবিলিটি আছে। দেখায় ফেলো, মানে লিখে ফেলতে পারো, মানে প্রশ্ন আসবে এখান থেকে। সব কিছু ওকে দেখা যাচ্ছে। আসো, এবার আসে আমরা ইথিলিন পড়ব। সো এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। একটা ইথিলিন কি পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। সো এটি ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে কি করে, সাহায্য করে। সো এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা, মূলে দেখা যায়। সো এটা আছে এটা। সো এটাও কিন্তু কি বলতো, এমসিকিউ। তুমি ইথিলিন পার্টটা পড়লে এমসিকিউ থেকে কভার পেতে পারো। আচ্ছা, এখন চন্দ্রমল্লিকা একটা একটি ছোট্ট দিনের উদ্ভিদ, মানে একটা গাছের নাম চন্দ্রমল্লিকা। তো উদ্ভিদটির পত্র আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে মানে হচ্ছে যে পর্যায়ে আলো ব্যবহার হয়। আমি আলোক পর্যায়ে মানে কি বললাম বলতো, যে পর্যায়ে আলো ব্যবহার হয়। এখন আলোক পর্যায়ে কিন্তু দুই প্রকার, আলোক নির্ভর এবং আলোক নির্ভর করে না, এরকম একটা পর্যায়ে আছে দুইটা, মানে দুইটা পর্যায়ে, আলো নির্ভর করে, আলো নির্ভর করে না, মানে দিন আর রাত আর কি, মানে এটা এই টার্মটা বোঝায়। সো উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়। সো উদ্ভিদের পুষ্প স্ফুটন দিবা দৈর্ঘ্যের উপর অধিক নির্ভর করে। উদ্ভিদ পুষ্পে সৃষ্টিতেও উষ্ণতার প্রভাব বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করেছেন। আচ্ছা, এইটুকু। হ্যাঁ, এবার আসো কাকে আসলে ট্রফিক চলন বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাকে কাকে বলা হয় জানো, সেটা হচ্ছে ইথিলিনকে কি বলা হয়, দেখো ইথিলিনকে বলা হয় ট্রপিক চলন। কি বলো, ট্রপিক চলন বলা হয় কাকে, কাকে বলা হয়, সেটা হচ্ছে ইথিলিনকে। তার মানে এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন। আমি নেক্সট টাইম থেকে হচ্ছে কিউ লিখবো, কেমন, তোমরা বুঝে ফেলবা। আর এটা একটু পড়া, তোমরা একটু পড়বা, মানে যে আলোর যে উদ্ভিদের উপর আলো কিভাবে হচ্ছে সহায়তা করে বা কিভাবে কাজ করে।
এবার আসো আমরা হরমোনের ব্যবহারটা পড়বো। হরমোনের ব্যবহার। সো অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা মূলের মূল উপাদান হিসেবে কাজ করে। সো ইনডোল কি বলতো, ইনডোল এবং এসিটিক অ্যাসিড ক্ষত স্থানে পূরণে সাহায্য করে। তারপর হচ্ছে অক্সিন প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয় এবং বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ বলে এগুলো। তো হরমোনের ব্যবহারটা এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে। এখান থেকে কি আসবে বলতো, এমসিকিউ আসবে। এবার আমাদের মেন যেটা পার্ট, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে আমাদের মানে আমাদের মানুষের একটা অঙ্গ নিয়ে এখন কথা বলতে হবে। আর কত পৃষ্ঠা আছে দেখি, অনেক। আর চ্যাপ্টারটা এখন হচ্ছে শেষ হয়নি। দেখো স্নায়ুতন্ত্রটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো টপিক যদি কোনো এখান থেকে যদি প্রশ্ন আসে, সো এখান থেকে আসবে। এখন দেখো এককোষী এবং বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছো। তো বহুকোষী জীবের দেহে টিস্যু আছে, অঙ্গ আছে এবং তন্ত্র ইত্যাদি বিভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছড়িয়ে রয়েছে অগণিত। অগণিত মানে হচ্ছে মানে গণনা ছাড়া, ঠিক আছে। অগণিত মানে কি বলতো, গণনা ছাড়া কোষের বিচিত্র কর্মকাণ্ড। ফর এক্সাম্পল তুমি এখন দেখো তোমার ফুসফুসের গঠনটা কীরকম, আমার মস্তিষ্কের গঠনটা কীরকম, আমার যে হাতের কবজি থেকে শুরু করে আমার হচ্ছে আলনা বলে সব কিছু গঠনটা কীরকম, আমার সব কিছু গঠনটা এক একটা গঠন এক এক রকম। তো সব কিছুর মূলে কী রয়েছে বলতো, কোষ রয়েছে, এটাই। সো যোগসূত্র রচনা করাও এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীব দ্রুত যোগাযোগ রাখা প্রয়োজন, যেমন হচ্ছে কারো দুঃখ হিসেব, ঠিক আছে এগুলো। এখন আসি আমরা যে দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা গ্রহণ করে। তারপর হচ্ছে স্নায়ুকোষ কি করে, দেখো দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের হচ্ছে মূল কাজ। এখন ওই যে আমাদের যখন মশা কামড়ায়, যখন মশা কামড়ায়, মশাটা কোন জায়গায় বসছে কিন্তু আমাদের অনুভূতিটা কিন্তু সেন্স বলে দেয় যে তোমার দেহের অমুক জায়গায় এই মশাটা বসেছে, তখন আমাদের হাতটা কিন্তু অটোমেটিক চলে যায়, তাই না? তো এটা কিন্তু স্নায়ুর প্রধান একটা কাজ, ঠিক আছে। এখন প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় গঠন করে উদ্দীপনা সারা দেয়। এই যে উদ্দীপনাটা, এটা হচ্ছে উদ্দীপনা যখন হচ্ছে মশাটা আমার বসেছে আর কি দেহে, তখন উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে আমরা স্নায়ু বলে থাকি। স্নায়ুতন্ত্র কী করে থাকে বলতো, বলে থাকি। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো কি বলতো, মস্তিষ্ক। কি বলতো, মস্তিষ্ক এবং উন্নত মস্তিষ্কের কারণে মানুষের জীব সেরা জীব বলা হয়। তো প্রধান যেটা আমাদের স্নায়ুর মধ্যে আছে, সেটা হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। একটা হচ্ছে কি বলতো নিউরন, আর একটা হচ্ছে কি স্নায়ুকোষ। তো স্নায়ুকোষের অপর নাম কি বলতো, স্নায়ুকোষের অপর নাম হচ্ছে নিউরন। এখন আমরা নিউরনের কিছু কাজ দেখব। সো নিউরনের কাজ দেখার আগে আমরা চিত্রটা একটু দেখার চেষ্টা করি। শুরুতে এটা হচ্ছে আমাদের দেহকোষ। এখানে আঁকতে না পারার কোনো কিছু কারণ নেই, আমি তোমাদের একটু এঁকেও দেখাই। ফর এক্সাম্পল আমরা একটু এঁকেও চেষ্টা করি। সো প্রথমে এভাবে কিছু এইভাবে দিয়ে রাখো, বা এইভাবে হালকা এভাবে দিয়ে রাখো। সো এইভাবে কিছু এইভাবে দিয়ে রাখো, এভাবে দিয়ে রাখি। ওকে, আমরা এইভাবে দিয়ে রাখছি। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এটাকে এইভাবে শাখায় না এইভাবে দাও, এভাবে দিই, এভাবে দিই, ঠিক আছে। তো এটাকে এভাবে এনে এইভাবে দিয়ে রাখো। আঁকাকে দেখা যাচ্ছে স্নায়ুর আঁকাটা। ওকে, দেখা যাচ্ছে কি? আচ্ছা, সো মাঝখানে এটা আমাদের নিউক্লিয়াস থাকবে, এখান থেকে আরেকটা দিই। ওকে, এটা আমাদের হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এই যে এখানে একটা সমন্বয় রাখছি, সো এখান থেকে আমরা এখানে রাখি। যত হচ্ছে আঁকা বাঁকা করে দিবা, ঠিক আছে, যত আঁকা বাঁকা করে দিবা, এটা একটু মাথায় রাখবে। যত হচ্ছে আঁকা বাঁকা করে দিবা, তত তোমার জন্য মানে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, আঁকতে পারবে তো? আঁকতে পারবে এরকম? সো এটা পুরোটা হচ্ছে কি বলতো, এটা পুরোটা হচ্ছে দেহকোষ। এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে দেহকোষ, ঠিক আছে। এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে দেহকোষ। সো এগুলোকে বলা হয়
ডেনড্রাইট। কি বলা হবে বলো তো? ডেনড্রাইট বলা হয়। আর এটাকে বলা হয় প্লাজমা, মানে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, প্লাজমা কি বলতো? মেমব্রেন। আমাদের আর কি কি আছে? তারপরে এখানে এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটো কি বলতো? প্লাজম। এবং আমাদের এটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? চিত্র তুমি আঁকতে পারলে তুমি এখান থেকে হচ্ছে ইজিলি নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, চিত্রটা আঁকতে পারলে আর কি। তো নিউক্লিয়াস শেষ আমাদের। এবার আসো আমাদের এখানে এটা কি বলে? যেমন এই অংশটাকে বলা হয় রানবিয়ার। ঠিক আছে, এই অংশটা কি বল, মাঝখানে অংশটাকে বলা হয় রানবিয়ার। এবং এটাই মাঝখানে যেটা আছে এগুলো হচ্ছে মায়োলিন সিদ বলা হয়, মায়োলিন সিদ। মায়োলিন, মায়োলিন কি বলতো? মায়োলিন সিদ। কেমন? এবং এই পুরোটা অংশটাকে বলা হয়, অক্সেন। এই তো, আমি কি বুঝতে পেরেছি? সো এভাবে হচ্ছে তোমরা কে কে ফেলবা, এভাবে হচ্ছে তোমরা তোমাদের নিউরন যেটা আছে, নিউরন, আর একটু হিন্দু করে না, নিউরনটা হচ্ছে কি করে ফেলবা? এঁকে ফেলবা। ঠিক আছে, নিউরনটা কি করে ফেলবা বলো তো? এঁকে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এগুলো তো তোমরা পরে ফেলবা। তোমাদের তো চিত্র দেখালাম। ঠিক আছে, চিত্র দেখালাম। একটু চলো আমরা আর একটু চিত্র দেখার চেষ্টা করি এখানে। যে আমাদের এখানে একটা দেখো, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে মানে মস্তিষ্ক থেকে এটা আসবে না, একটু বোঝার চেষ্টা করি। যেমন চোখ, নাক, কান, জিহ্বা, এগুলা যে স্নায়ু যাচ্ছে। হ্যাঁ, আমাদের স্নায়ুটা এভাবে কাজ করে। যখন হচ্ছে আমাদের শরীরে কোথাও হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো কিছু হয়, সেগুলিকে হচ্ছে আমাদের মস্তিষ্ক এইভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এখন স্নায়ুতন্ত্রের তিন প্রকার। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং সক্রিয় স্নায়ুতন্ত্র। এক্ষেত্রে দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে মস্তিষ্ক এবং মেরুজ্জ। মস্তিষ্ক এবং কি বলেছ? মেরুজ্জ। সো মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের চালক। সো মস্তিষ্কের করটির মধ্যে কিন্তু সুরক্ষিত থাকে। এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? গুরু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ লঘু মস্তিষ্ক। সো গুরু মস্তিষ্ক হচ্ছে কি মস্তিষ্কের প্রধান অংশ বা সেভিরাম। সো ডান বাম কিছু অংশ থাকে। সো এদের ডান বাম সেরিবাল বা হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে, মানে এদেরকে, এই যে খণ্ড দুটাকে। ঠিক আছে, সো মানব মস্তিষ্কে সেভারাল হিউমেরাস অধিকর উন্নত এবং সুগঠিত এই দুই খণ্ড ঘনিষ্ঠ স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত থাকে। এখন গে ম্যাটার কাকে বলে? এটার ডেও তোলা বা ধূসর বর্ণে দেখতে, ধূসর বর্ণ হওয়াকে এটা আমরা গে ম্যাটার বলে থাকি। প্রতিটা লাইনের মধ্যে কিন্তু প্রশ্ন। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা লাইনের মধ্যে কিন্তু প্রশ্ন। এটা প্রতিটা লাইনের মধ্যে কি আছে বলতো? প্রশ্ন আছে, এটা কিন্তু মাথায় রাখো। তারপর গুরু মস্তিষ্কের অন্ত মানে ভিতরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রের রং হলো কি? সাদা। কি বলতো? সাদা। তাই মস্তিষ্কের ভিতরে স্তরের নাম শ্বেতপর্দা। শ্বেতপর্দা মানে হচ্ছে সাদা থাকে আর কি। তো হোয়াইট ম্যাটার বলে থাকে। তো শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো কোন পর্দার মাধ্যমে? শ্বেত পর্দার পদার্থ। তো ধূসর পদার্থ অর্থ হচ্ছে বিভিন্ন স্নায়ুকোষে দেখা, যেটা বলছে থাকে ভিতরে থাকে, ভিতরে। আর কি বলতে মানে বাহিরে। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশ যেমন গুচ্ছকে থাকে, যেমন তাদের দর্শনের ক্ষেত্রে শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, এগুলো কারা কাজ করে? এগুলো হচ্ছে গুরু মস্তিষ্কের কি বলতো? গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্কে কি বলতো? গুরু মস্তিষ্কের কাজ। দেখো, এবার দেখো সেভিরামের নিচের অংশ, এটা ছিল উপরের অংশ। কেমন? সো সেভিরামের নিচের অংশ কি? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এটা ধূসর বন্ধের পুঞ্জ বা ক্রুদ, লজ্জা, এগুলো এগুলো কাজ করে। নিচের অংশ যেটা আছে সেভিরামের, থ্যালাপাস এবং হাইপোমাস। এবং উপর অংশে যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি সেরিব্রাল
হেমিস্ফিয়ার, ঠিক আছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার পেয়েছিলাম, সেটা খুবই উন্নত উপরের দিকে থাকে। ওকে, সো এই দুটার পার্থক্যটাই হয়তো তোমাদের আসতে পারে হচ্ছে গগতে। এবার আমরা একটু মস্তিষ্কের গঠন একটু দেখার চেষ্টা করি। এটা তো তোমরা নিজেরাই পড়বা, মানে মস্তিষ্কের গুরু মস্তিষ্ক পনচিত্রে মাঝখানে থাকে মানে মস্তিষ্কের গঠনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং দেখো পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্কের মধ্যে তোমার তিনটা অংশ থাকে, তিনটা অংশ এগুলো কাজ করে চলাফেরা নিয়ন্ত্রণ করবে আর কথা বলা, মানে লঘু মস্তিষ্কের কাজ কি, কথা বলা এবং চলাফেরা নিয়ন্ত্রণ করে। কি করে বলতো, নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে সেরিবাল, তারপর হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা স্নায়ু শীর্ষক। এখন সেরিবাল কি, পন্সের বিপরীতে অবস্থিত, এটাকে বলা থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এবং এটা হচ্ছে বাম এবং দুটো অংশ থাকবে। তো পন্সটাকে লঘু মস্তিষ্কের সামনে ও পিছনে থাকে। তো এটা হচ্ছে মস্তিষ্কের এবং সুমনা শীর্ষক হিসেবে কার্যকর হিসেবে থাকে। মেডুলা বা সুবর্ণা শীর্ষক হচ্ছে কি, এটা মস্তিষ্কের নিচের অংশ। সো এটাতে আমরা কি করি, হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকি। কার মাধ্যমে বলতো, মেডুলাস স্নায়ু মোনা শীর্ষক এইটার মাধ্যমে। এখন এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের গঠন। এটা হচ্ছে একটা উপরে যেটা আছে ওই উপর অংশটা, এটা হচ্ছে গরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক যেটা আছে এই যে এটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। এবং সেরিবাল যেটা আছে সেটা হচ্ছে এইখানে। এবং পন্স যেটা আছে সেটা হচ্ছে এখানে শেষ ভাগে। এবং সুমনা কাণ্ড হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমাদের মস্তিষ্কের একটা গঠন। সো এই গঠনটা চিত্রটা একটু বেশি দিতে পারে। সো এই চিত্রটা একটু বেশি দেওয়ার পসিবিলিটি আছে। 5 স্টার, ঠিক আছে, একটু খেয়াল রাখবা এটা তোমরা। এবার আসো আমরা মেরুজ পড়বো। সো যেটা পড়বে সেটা হচ্ছে আমরা কিছু ধূসর পদার্থ থেকে ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে, এইটাই মেরুজ শ্বেত পদার্থ থেকে ভিতরে থাকে। হ্যাঁ, আচ্ছা। তো মেরুজ তো হচ্ছে আমাদের যে শরীরে যে রগগুলো আছে, হ্যাঁ, এগুলা, এটা হচ্ছে একটু ব্যাখ্যাটা পড়বা। এটা আশা করছি এটা মানে না বোঝার কোনো কিছু নেই। এটা ব্যাখ্যাটা যখন একটু পড়বা একটু ভালো করে একটু ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবা। 1 থেকে 2 বার পড়লে হয়ে যাবে। সো মানে 1 থেকে 2 বার তুমি ব্যাখ্যাটা পড়লে আশা করছি মেরুরজ্জুটা বুঝতে পারবা, ঠিক আছে। এবার দেখবো আমরা হচ্ছে রেচন তন্ত্র। কি দেখবো বলতো, রেচন তন্ত্র। যেমন আমরা নাক দিয়ে কি নিই বলতো, নিঃশ্বাস নিই। আমরা নাক দিয়ে হচ্ছে কি নিই বলতো, নিঃশ্বাস নিই। সো অতি গরমে গা ঘামে, এগুলো রেচন তন্ত্র। এগুলোর কিসের তন্ত্র, রেচন তন্ত্র। অতি গরমে গা ভাগে, এটা হচ্ছে এমসিকিউতে আসবে। মানে এমসিকিউতে আসা সেটা হচ্ছে আমরা যে ঘামি, এগুলো কোন পদার্থের মাধ্যমে হচ্ছে আমরা ঘেমে থাকি। অর্থাৎ রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো হচ্ছে দেহের ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। ঠিক আছে, কি বলতো, অপ্রয়োজনীয়, ঠিক আছে, ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। সো রেশন বলতে দেহের বর্জ্য পদার্থ মানে তো আমরা সেটাই বুঝি, মানে আমাদের অপ্রয়োজন এবং ক্ষতিকর নিষ্কাশন ব্যবস্থাকে বুঝে থাকে। তো বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ইউরিয়া এগুলো হচ্ছে কি হয়, দেহে থেকে এগুলো আমরা ত্যাগ করে ফেলি। কি করে ফেলি বলতো, এগুলো আমরা ত্যাগ করে ফেলি। ফর এক্সাম্পল দেখতে পারো, যেমন ফুসফুস, চর্মরোগ, বৃক্ক, এই তিনটি রেচন অঙ্গ। সো কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে, লবণ জাতীয় ক্ষতিকারক চর্মের মাধ্যমে কি করে বের করে দে। তাহলে কি করবো, কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে লবণ জাতীয় ক্ষতিকর কি বলতো পদার্থগুলা চামড়ার মাধ্যমে কি করে ফেলে, বের করে দে। সো বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন তরল দূষিত পদার্থগুলো কি করে ফেলে দেয়, পরিচয় করে ফেলে। সো যেগুলো হচ্ছে মূত্রের মাধ্যমে দেহের 80% কি বলতো, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। সো তাই বৃক্ক পদার্থ রেচনাঙ্গ বলেই বিবেচিত হয়, যে রেচনতন্ত্র সাহায্যে রেচনতন্ত্র এটা বলে থাকে। এখন আমাদের শরীর থেকে দেখো, আমাদের শরীর থেকে যে আহ, লবণ যেটা বের হয়, এটা আমরা কিসের মাধ্যমে বলতো, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। হ্যাঁ, মানে লবণ যুক্ত যেটা বের করে দেয় আর কি। আর নাইট্রোজেন কি করে বলতো, নাইট্রোজেন হচ্ছে ইউরিয়া, এই যে তরল দূষিত পদার্থ এগুলো কি করে ফেলে, পরিত্যক্ত মূত্রের মাধ্যমে কি করে ফেলে, বের করে দেই আমাদের। এখন আরেকটি বলছে কি, অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু দেহের জন্য বিষাক্ত পরিমাণ। তো শ্বসন ক্রিয়ায় সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে গ্যাস তৈরি করে। তো দেহকোষ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফুসফুসে নিয়ে যায়। তো নিঃশ্বাসের বায়ুতে শতকরা কিন্তু কত, 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে এবং নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প হিসেবে থাকে। ওকে, আচ্ছা।
একদম আমরা শেষের পর্যায়ে চলে আসছি। এখানে আমাদের যে ঘাম বা ঘর্ম যেটা বলে থাকি না কেন, তো মানবদেহের বহিরাগর্ম, চর্ম বা ত্বক, সো এটার মাধ্যমে আমরা কি করে থাকি বলতো, এই যে লবণ বের করে ফেলাই, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর উপজীবী পদার্থ থাকে। তো মূত্র থেকে আমরা কি কি পাই দেখো, মেরুদণ্ডের দুই পাশে দুটি বৃক্ক থাকে। সো বৃক্ক চাকনির মতো কাজ করে, কিসের মতো, ছাঁকনির মতো কাজ করে। তো যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক এবং অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন কিন্তু কি করে ফেলে, বর্জ্য পদার্থ তৈরি করে ফেলে। সো এগুলো দেহের জন্য ক্ষতিকর। সো বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়। সো বৃক্কে কি করে, রক্ত থেকে ক্ষতিকর পদার্থ চেপে নেয়। সো এটা একটু ইম্পর্টেন্ট। তো প্রশ্ন আসে পসিবিলিটি থাকে, এটা একটু পড়বা কি হয়, এগুলাই হয়। ওকে, সো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষে চলে আসছি। তোমরা একটু কি করবা, যারা হচ্ছে টেস্ট পেপার কেনো নাই, তোমরা হচ্ছে এই শেষে এসে এগুলো একটু 100% পড়ার চেষ্টা করবা। একদম বুঝে বুঝে 100% পড়লে তুমি এখান থেকে হচ্ছে অনেক কিছু, অনেক অনেক কিছু কী পাবো বলতো, কমন পাবা। ঠিক আছে, অনেক কিছুই কী পাবো বলো তো, কমন পাবা। তো এই ছিল আজকের ক্লাস। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী কোন চ্যাপ্টারে ক্লাস লাগবে অবশ্যই জানাবে। এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাধ্যমে এই ক্লাসগুলোতে শেয়ার করে জানিয়ে দেবো তাদেরকে, যে তারাও যাতে একটু উপকৃত হয়। তোমাদের সবার জন্য উপকৃত হওয়ার জন্য তো বানাতে, তাই না? সো এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য সবাই একটু দোয়া করবে।